আলাপের আরম্ভ। অতীতের ভগ্নাবশেষ থেকে এবার ফিরে আসা যাক বর্তমানের নতুন সৃষ্টির ক্ষেত্রে। লাবণ্য পূর্বার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেল। সে ঘরে অমিত বসল যেন পদ্মের মাঝখানে ভ্রমরের মতো। চারিদিকে চায়, সকল জিনিস থেকেই কিসের ছোঁয়াও লাগে। ওর মনটাকে দেয় উদাস করে। শেলফে, পড়বার টেবিলে ইংরেজি সাহিত্যের বই দেখলে সে বইগুলো যেন বেঁচে উঠেছে। সব লাবণ্যর পড়া বই, তার আঙুলে পাতা উল্টানো, তার দিনরাত্রির ভাবনা লাগা, তার উৎসুক দৃষ্টির পথ চলা, তার অন্যমনস্ক দিনের কোলের উপর পড়ে থাকা বই। চমকে উঠল যখন টেবিলে দেখতে পেলে ইংরেজ কবি ডনের কাব্য সমগ্র। অক্সফোর্ডে থাকতে ডন এবং তার সময়কার কবিদের গীতিকাব্য ছিল অমিতের প্রধান আলোচ্য। এইখানে এই কাব্যের উপর দৈবাত দুজনের মন এক জায়গায় এসে পরস্পরকে স্পর্শ করল। এতদিনকার নিরুৎসুক দিনরাত্রির দাগ লেগে অমিতের জীবনটা ঝাপসা হয়ে গিয়েছিল, যেন মাস্টারের হাতে স্কুলের প্রতি বছরের পড়ানো একটা ঢিলে মলাটের টেক্সট বুক। আগামী দিনটার জন্য কোনো কৌতূহল ছিল না, আর বর্তমান দিনটাকে পুরো মন দিয়ে অভ্যর্থনা করা ওর পক্ষে ছিল অনাবশ্যক। এখন সে এইমাত্র এসে পৌঁছল একটা নতুন গ্রহে। এখানে বস্তুর ভার কম, পা মাটি ছাড়িয়ে যেন উপর দিয়ে চলে। প্রতি মুহূর্ত ব্যগ্র হয়ে অভাবনীয়ের দিকে এগোতে থাকে। গায়ে হাওয়া লাগে, আর সমস্ত শরীরটা যেন বাঁশি হয়ে উঠতে ইচ্ছে করে। আকাশের আলো রক্তের মধ্যে প্রবেশ করে, আর ওর অন্তরে অন্তরে যে উত্তেজনার সঞ্চার হয় সেটা গাছের সর্বাঙ্গ প্রবাহিত রসের মধ্যে ফুল ফোটাবার উত্তেজনার মতো। মনের উপর থেকে কতদিনের ধুলো পড়া পর্দা উঠে গেল। সামান্য জিনিসের থেকে ফুটে উঠছে অসামান্যতা। তাই যোগমায়া যখন ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করলেন, সেই অতি সহজ ব্যাপারেও আজ অমিতকে বিস্মিত লাগল। সে মনে মনে বললে, আহা, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব। 40-এর কাছাকাছি তার বয়স, কিন্তু বয়সে তাকে শিথিল করেনি, কেবল তাকে গম্ভীর শুভ্রতা দিয়েছে। গৌরবর্ণ মুখ টসটস করছে, বৈধব্যরীতিতে চুল ছাঁটা, মাতৃভাবে পূর্ণ প্রসন্ন চোখ, হাসিটি স্নিগ্ধ, মোটা থান চাদরে মাথা বেষ্টন করে সমস্ত দেহ সংবৃত। পায়ে জুতো নেই, দুটি পা নির্মল সুন্দর। অমিত তার পায়ে হাত দিয়ে যখন প্রণাম করলে, ওর শিরে শিরে যেন দেবীর প্রসাদের ধারা বয়ে গেল। প্রথম পরিচয়ের পর যোগমায়া বললেন, তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল। একবার এক সর্বনেশে মকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিলুম, তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমাকে ডাকতেন বৌদিদি বলে। আমি তার অযোগ্য ভাইপো। কাকা লোকসান বাঁচিয়েছেন, আমি লোকসান ঘটিয়েছি। আপনি ছিলেন তার লাভের বৌদিদি, আমার হবেন লোকসানের মাসিমা। তোমার মা আছেন? ছিলেন, মাসি থাকাও খুব উচিত ছিল। মাসির জন্য ক্ষেত কেন বাবা? ভেবে দেখুন না, আজ যদি ভাঙতো মায়ের গাড়ি, বকুনির অন্ত থাকতো না। বলতেন এটা বাদরামি। গাড়িটা যদি মাসির হয়, তিনি আমার অপটুতা দেখে হাসেন, মনে মনে বলেন ছেলে মানুষই। তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো। অমিত লাফিয়ে ওঠে যোগমায়ের পায়ের ধুলো নিয়ে বলে, এজন্যই তো পূর্বজন্মের কর্মফল মানতে হয়। মায়ের কোলে জন্মেছি, মাসির জন্যে কোনো তপস্যাই করিনি। গাড়ি ভাঙাটাকে সৎকর্ম বলা চলে না, অথচ এক নিমিষে দেবতার বরের মতো মাসি জীবনে অবতীর্ণ হলেন। এর পিছনে কত যুগের সূচনা আছে ভেবে দেখুন। কর্মফল কার বাবা, তোমার না আমার, না যারা মোটর মেরামতের ব্যবসা করে তাদের? ঘন চুলের ভিতর দিয়ে পিছন দিকে আঙুল চালিয়ে অমিত বললে, শক্ত প্রশ্ন। কর্ম একার নয়, সমস্ত বিশ্বের। নক্ষত্র থেকে নক্ষত্রে তারই সম্মিলিত ধারা যুগে যুগে চলে এসে শুক্রবার ঠিক বেলা 9:48 সময় লাগালে এক ধাক্কা। তারপরে যোগমায়া লাবণ্যর দিকে আর চোখে চেয়ে একটু হাসলেন। অমিতের সঙ্গে যথেষ্ট আলাপ হতে না হতেই তিনি ঠিক করে বসে আছেন
এদের দুজনের বিয়ে হওয়া চাই। সেইটের প্রতি লক্ষ্য রেখেই বললেন, বাবা, তোমরা দুজনে ততক্ষণে আলাপ করো, আমি এখানে তোমাদের খাওয়ার বন্দোবস্ত করে আসিকে। দ্রুত তালে আলাপ জমাবার ক্ষমতা অমিতের। সে একেবারে শুরু করে দিলে, মাসিমা আমাদের আলাপ করবার আদেশ করেছেন। আলাপের আদিতে হলো নাম, প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত। আপনি আমার নাম জানেন তো? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। আমি তো জানি আপনার নাম অমিত বাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। ক্ষেত্র অনেক থাকতে পারে, কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া চাই। আপনি যে কথাটা বলছেন ওটা একালের নয়। দেশে কালে পাত্রে ভেদ আছে, অথচ নামে ভেদ নেই। ওটা অবৈজ্ঞানিক। রিলেটিভিটি অব নেমস প্রচার করে আমি নামজাদা হব স্থির করেছি। তার গোড়াতেই জানাতে চাই, আপনার মুখে আমার নাম অমিত বাবু নয়। আপনি সাহেবী কায়দা ভালোবাসেন মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারের ওটা দূরের নাম। নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছাতে কতক্ষণ লাগে। দ্রুতগামী নামটা কি শুনি? বেগ দ্রুত করতে গেলে বস্তু কমাতে হবে। অমিত বাবুর বাবুটা বাদ দিন। সহজ নয়, সময় লাগবে। সময়টা সকলের সমান লাগা উচিত নয়। এক ঘড়ি বলে কোনো পদার্থ নেই, ট্যাগ ঘড়ি আছে। ট্যাগ অনুসারে তার চাল। আইনস্টাইনের এই মত। লাবণ্য উঠে দাঁড়িয়ে বললে, আপনার কিন্তু স্নানের জল ঠান্ডা হয়ে আসছে। ঠান্ডা জল শিরোধার্য করে নেব, যদি আলাপটাকে আরো একটু সময় দেন। সময় আর নেই, কাজ আছে। বলেই লাবণ্য চলে গেল। অমিত তখনই স্নান করতে গেল না। স্মিত ও হাস্য মিশ্রিত প্রত্যেক কথাটি লাবণ্যর ঠোঁট দুটির উপর কিরকম একটি চেহারা ধরে উঠেছিল। বসে বসে সেইটিও মনে করতে লাগলো। অমিত অনেক সুন্দরী মেয়ে দেখেছে। তাদের সৌন্দর্য পূর্ণিমা রাত্রির মতো উজ্জ্বল, অথচ আচ্ছন্ন। লাবণ্যর সৌন্দর্য কালবেলার মতো, তাতে অস্পষ্টতার মোহ নেই। তার সমস্তটা বুদ্ধিতে পরিব্যাপ্ত। তাকে মেয়ে করে গড়বার সময় বিধাতা তার মধ্যে পুরুষের একটা ভাগ মিশিয়ে দিয়েছেন। তাকে দেখলেই বোঝা যায় তার মধ্যে কেবল বেদনার শক্তি নয়, সেই সঙ্গে আছে মননের শক্তিও। এইটাতেই অমিতকে এত করে আকর্ষণ করছে। অমিতের নিজের মধ্যে বুদ্ধি আছে, ক্ষমা নেই, বিচার আছে, ধৈর্য নেই। ও অনেক জেনেছে, শিখেছে, কিন্তু পায়নি। লাবণ্যর মুখে ও এমন একটি শান্তির রূপ দেখেছিল, যে শান্তি হৃদয়ের তৃপ্তি থেকে নয়, যা ওর বিবেচনা শক্তির গভীরতায় অচঞ্চল।